দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা বক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয় অর্থনীতি এগিয়ে যাওয়া। আলোচনার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বিআইডিএম এর সাবেক বিআইডিএম, ঠিক বললাম? বিআইবিএম, ব্যাংক ম্যানেজমেন্ট, বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, অর্থনীতিবিদ। আছেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান এবং উপস্থিত আছেন সাংবাদিক কলামিস্ট হাসান মাহমুদ। আপনাদের তিনজনকে, হাসান মামুন, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমি। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। জুলাই অভ্যুত্থানের পর 2 বছর পার হয়েছে। এর মধ্যে 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার, আর বর্তমান সরকারের 5.5 বছর গেছে। সরকার অনেক প্রত্যাশার কথা বলছেন। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি কী রকম দেখেন? কতদূর প্রত্যাশা করা যায়? কতগুলো চ্যালেঞ্জ আছে, বা টোটাল অ্যানালিটিক্যাল বিষয়টা কী? ধন্যবাদ মুন্না ভাই। তো আসলে এই নির্বাচিত সরকার যখন আসছে তখন স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল। তো কিন্তু প্রত্যাশা অনুযায়ী গভর্নমেন্ট খুব এগোচ্ছে বলে মনে হচ্ছে না, বা প্রত্যাশা অনুযায়ী অর্থনীতিও খুব এগোচ্ছে বলে মনে হচ্ছে না। তো এই যে আমাদের যে একটা অবজেক্টিভ, যে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাব, তারপরে 1 কোটি এমপ্লয়মেন্ট সৃষ্টি করব, তো এইগুলো সব কিছু করার জন্যই আপনার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আপনি বিনিয়োগ, ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আর আমাদের দেশের ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য যে সোর্স অফ ফাইন্যান্সিয়াল যে আপনার সেক্টর, সেটাকে তো বেসিক্যালি ব্যাংকিং সেক্টরের যে দুরবস্থা, ব্যাংকিং সেক্টরের রিফর্ম ব্যতিরেকে ইনভেস্টমেন্ট বাড়ানো যে কি মহাযোগ্য কাজ, এটা তো আমি খুব ভালো মতোই বুঝতে পারি। সুতরাং এবং এই ইনভেস্টমেন্ট বাড়াতে গেলে এমপ্লয়মেন্ট এবং এই টার্গেটটাকে আমি ক্রিটিসাইজ করি না। টার্গেট ইজ অল রাইট। গভর্নমেন্ট যখন আসছে একটা কে বলে প্রো পিপল গভর্নমেন্ট, সুতরাং তারা তো চাবেই বড় বড় টার্গেট ফুলফিল করতে। তো এটাকে ফুলফিল করার জন্য যে ইনভেস্টমেন্টের প্রয়োজন, এবং ইনভেস্টমেন্টের আগে যে সমস্ত কাজকর্মগুলো করা প্রয়োজন, সেটা তাদেরকে আগে করতে হবে। সুতরাং সেই ইনভেস্টমেন্টে যে রিফর্ম করা, ব্যাংকিং সেক্টরের প্রবলেমগুলো দূর করা, সেগুলো রিফর্ম করা, রেভিনিউ জেনারেশন বাড়ানো, এবং এই ইনভেস্টমেন্টের জন্য এখন যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা জ্বালানি সংকট, তো এইগুলোতে হাত দিতে হবে। এগুলোকে হাত না দিয়ে সবই সংকটের কথাই বললো। ওকে, তো এইগুলো যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুততার সাথে এগুলো সম্ভব, এগুলোকে আপনার অ্যাড্রেস করতে হবে। তবেই আপনার বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন, বেশি এমপ্লয়মেন্ট করতে পারবেন, এবং তার ফলে আলটিমেটলি $1 ট্রিলিয়ন ইকোনমি দিকে আপনি যেতে পারবেন। আপনি এবারে অ্যাডমিনিস্ট্রেশনের কতখানি রেসপন্সিবিলিটি মনে করেন? অ্যাডমিনিস্ট্রেশনের রেসপন্সিবিলিটি আছে, কারণ আসলে এই একটা প্ল্যান যখন গভর্নমেন্ট করবে, বা একটা যখন পরিকল্পনা যখন হয়, তখন এটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার জন্য, সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট তো খুবই প্রয়োজন, স্পেশালি ল অ্যান্ড অর্ডার সাপোর্ট, এবং ফিল্ডে যে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে তাদের সাপোর্ট। সুতরাং অ্যাডমিনিস্ট্রেশনের যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে। আমি তো শুধু ইনভেস্টমেন্টের কথা বললাম, ইনভেস্টমেন্ট কারা করবে সেটার কথা বললাম। তো ডেফিনেটলি অ্যাডমিনিস্ট্রেশন শুড অলসো হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার আসবো আপনার কাছে। আমি অনেক জায়গায় শুনেছি বিদেশি কোম্পানি তারা ইনভেস্ট করতে এসে ফিরে চলে যায়, তারপরে অনেকগুলো টাকা বরাদ্দ করা থাকে, শেষ পর্যন্ত কাজই করতে পারে না। কী বিষয়গুলো জানবো পরে, কিন্তু তার আগে জানাব হাসান মাহমুদ, আপনার কাছে আসি। জি, গ্যাসের অবস্থা তো সবাই জানি আমরা, কীরকম সংকটটা চলছে। শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, উৎপাদনমুখী শিল্প হুমকির মুখে। গ্যাস বিদ্যুৎ সংকটে আজকের কথা বলছি, ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও বিজিএমই বলেছে যে ডিবিএলের সব কারখানা বন্ধ নয়, গ্যাস বিদ্যুতের সংকট ছুটি সমন্বয় করা হচ্ছে। মানে ঘোষণাটা দেওয়া হয়েছে বন্ধ, কিন্তু ব্যাখ্যা দিচ্ছে যেন আমরা ছুটি সমন্বয় করেছি, ফলে কারো কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। যাই হোক, এর মধ্যেই বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। কি বলবেন, কোন দিকে যাচ্ছে দেশ? জি মান্না ভাই, এই মুহূর্তে আমরা একটা বাজে রকম গ্যাস সংকটে আছি, এবং এর কারণটা আমরা সবাই জানি। আমাদের যে একটা নাজুক গ্যাস সরবরাহ ব্যবস্থা ছিল, 2টা টার্মিনাল ছিল মানে গ্যাসিফাই করার,
আমদানিকৃত এলএনজি একটা বন্ধ হয়ে আছে, এবং এতদিন ধরে বন্ধ থাকাটা কিন্তু একটু রহস্যজনক বলেও অনেকে মনে করছেন। এটা নিয়ে নানা রকম কনস্পিরেসি থিওরিও বাজারে আছে, যে নাশকতা কিনা, বা একটা চাইনিজ কোম্পানিকে থার্ড টার্মিনাল করার অনুমতি এই সরকার দিয়েছে, তো সেটার বিরুদ্ধে একটা তৎপরতা কিনা। এগুলো হচ্ছে কনস্পিরেসি থিওরি, আমি এগুলোর মধ্যে যেতে চাচ্ছি না। কিন্তু আমরা দেখলাম যে টার্মিনালটা ঠিক করার জন্য বাইরে থেকে টেকনিশিয়ান আনা হয়েছে। এটাও একটা সংকটের জায়গা, যে দ্রুত কেন এগুলো মেরামতের ব্যবস্থা হবে না, বা চুক্তিতে কি আছে আমি জানি না, যারা এক্সপার্ট তারা বলতে পারবেন। এই ধরনের সংকট কিন্তু আগে দেখা যায়নি। অনেক সময় বড় প্রাকৃতিক দুর্যোগে দুইটা টার্মিনালই কিছুদিনের জন্য অকেজো থাকতে দেখা গেছে, আবার দ্রুত প্রতিস্থাপন হয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে উন্নতিটা আমরা লক্ষ্য করছি না। এবং তাতে রান্নাঘর থেকে একেবারে বিদ্যুৎ কেন্দ্র হয়ে শিল্প পর্যন্ত সংকট ঘনীভূত হচ্ছে। আপনি তো বন্ধ হয়ে যাওয়ার কথা বললেন, অনেক কারখানা চালু আছে কিন্তু পূর্ণ সক্ষমতায় সচল নাই, এটাও কিন্তু একটা বড় দিক। আরেকটা হচ্ছে, মিডিয়াতে আমরা বড় বড় ইন্ডাস্ট্রির খবর করি, ছোটগুলোর খবর কিন্তু আসে না। সারা দেশে যেসব এসএমই খাতে যেসব ইন্ডাস্ট্রি, যেগুলো মেইনলি হচ্ছে বিদ্যুৎ নির্ভর, গ্যাস নির্ভর না, সেগুলো কিন্তু সাফার করছে খুবই। কারণ বিদ্যুৎ তো আমরা লোডশেড করছি তো গ্রামাঞ্চলে, যদিও সরকার বারবার বলে যে সমানভাবে লোডশেডিং করা হবে, কিন্তু সেটা তো করা হয় না, বা এটা উচিতও না আসলে, কারণ অগ্রাধিকার তো থাকে। তো আপনি গ্যাস সংকটের কথা বলছিলেন, বিদ্যুৎ সংকটও কিন্তু তীব্র। আজকে বোধহয় সমকালে খবর আছে যে কোথাও কোথাও 5 ঘন্টা বিদ্যুৎ থাকছে কোনো কোনো এলাকায়, বেশ কিছু এলাকায় ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে, এরকম পরিস্থিতি। আর গ্যাসের একটা খবর আজকে একটু ভালো করে এসছে, সব কাগজে, আমাদের পোর্টালে এসছে, সেটা হচ্ছে আমরা মায়ানমার থেকে এখন গ্যাস নিতে চাচ্ছি। আমরা তো সমুদ্র বিজয় করেছি, কিন্তু সমুদ্রে গ্যাস অনুসন্ধান করিনি, বা দীর্ঘদিন ধরে স্থলভাগেও গ্যাস অনুসন্ধান হয়নি, এবং যেসব গ্যাস ক্ষেত্র ছিল সেগুলোও শুকিয়ে এসছে, অব্যাহতভাবে কমছে, এবং আমদানি নির্ভরতা বাড়ছে। তো এই কাঠামোর মধ্যে আমরা তো একটা নাজুক অবস্থাতেই ছিলাম, এবং এই সংকটটা হলে কিন্তু আমরা টেরও পেতাম না যে আমরা কত বাজে অবস্থার মধ্যে আছি। তো এখন মায়ানমার থেকে গ্যাস আনাটা সেটা সময় সাপেক্ষ, কারণ কিভাবে আনবো, এটা কি এলএনজি হিসেবে আনবো নাকি পাইপলাইন করে আনবো? পাইপলাইন করে আনলে নাকি সহজ হয়, এবং এটা দূরেও না, কারণ ওই টেকনাফ থেকে খুব বেশি দূরে না, এগুলো এক্সপার্টরা বলছেন আর কি। কিন্তু এর উপর নির্ভর করে থাকা যাবে না, আমাদের গ্যাস অনুসন্ধান নিজেদের বাড়াতে হবে। আর হচ্ছে যে আমাদের আসলে গ্যাসের যে দক্ষ ব্যবহার সেটাও করতে হবে, বিদ্যুতেরও দক্ষ ব্যবহার করতে হবে। আমাদের এই খাতে অপচয় আছে, চুরি আছে, এবং অদক্ষ ব্যবহারও আছে। যেমন শিল্পে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় ক্যাপটিভ দিয়ে, সেটা নাকি এফিশিয়েন্ট না, এখানে গ্যাসের ব্যবহার বেশি কিন্তু প্রোডাক্টিভিটি কম। এইসব আলোচনা এক্সপার্টরা করেন। তো যাই হোক, আমার মনে হয় যে এই গ্যাস সংকট নিয়ে আমরা কিন্তু বড় প্রবৃদ্ধির আশা করতে পারি না। এই অর্থ বছরে তো 6.5 হচ্ছে প্রজেক্টেড গ্রোথ। আইএমএফ বলেছে যে এটা 3.5-3-এর নিচে নেমে যেতে পারে। ওরা অবশ্য অন্য অ্যাসপেক্ট ধরে বলেছেন, কিন্তু আমার মনে হয় যে গ্যাস সংকট যদি যুক্ত করি তাহলে গ্রোথ বাড়ার কোনো কারণ অন্তত এই অর্থ বছরে দেখা যাচ্ছে না। কারণটা হচ্ছে যে আমরা যদি নতুন টার্মিনাল যুক্তও করি, এটা 2 বছর লেগে যাবে, অর্থাৎ 2 অর্থ বছর আমরা যদি নতুন গ্যাস না পাই কূপ খনন করে বা ইত্যাদি। আর কূপ খনন করলেই গ্যাস পাওয়া যাবে এমন কোনো কথা নেই, যদিও আমাদের দেশে সফলতার হার বেশি বলা হয়। এই বদ্বীপ বলা হয় যে এখানে গ্যাস প্রচুর আছে, এমনকি তেলও পাওয়া যেতে পারে। যেখানে গ্যাস আছে সেখানে তেল পাওয়ার চান্সও আছে, কিন্তু আমরা তো তেল পাইনি। এখন গ্যাস যেগুলো পাচ্ছি সেগুলো কাজে লাগাতে পারছি না। যেমন ভোলায় গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাস কিন্তু শিল্পাঞ্চলে আমরা আনতে পারছি না। কিভাবে আনবো, কস্ট এফেক্টিভ হতে হবে, এইসব প্রশ্ন আছে। এর মধ্যে আমরা যে একটা ভালো খবর পেলাম যে আনোয়ারাতে একটা চাইনিজ বেল্ট হবে, ইন্ডাস্ট্রিয়াল জোন হবে, যেটা অবশ্য 2031 সালে শেষ হবে। তো সেখানেও আমরা গ্যাস কিভাবে দেব, বিদ্যুৎ কিভাবে দেব, এমনকি পানি কিভাবে দেব, এইসব প্রশ্ন কিন্তু আছে। তবে ওই ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা হলে একটা হয় যে ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে, ওখানে তো সমুদ্র বন্দর আছে, এমনকি কর্ণফুলী টানেল আছে, ওইটাও ইউজ করা যাবে, আনোয়ারার কাছে এটা।
আর হচ্ছে যে ওখানে তো গভীর সমুদ্র বন্দর হচ্ছে জাপানিজ ইনভেস্টমেন্টে, তো সেটাও ইতিবাচক। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা গ্যাস সাপ্লাই দিতে পারবো কিনা এবং পর্যাপ্ত বিদ্যুৎ দিতে পারবো কিনা। মোংলাতেও তো একটা চাইনিজ বেল্ট হওয়ার কথা, তারেক রহমান সাহেবের সফরের ভেতর দিয়ে এগুলো সামনে এসছে। তো বিদেশি ইনভেস্টমেন্ট হবে কি না সেটাও একটা প্রশ্ন। ওই $1 ট্রিলিয়ন অর্থনীতির সঙ্গে তো গ্রোথ জড়িত, আমাদের গ্রোথ রেট বাড়াতে হবে এবং বেশ কয়েক বছর ধরে অধিক হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। নাহলে কিন্তু আমরা মানে ওই যে $500 বিলিয়ন আছে ওখানেই আটকে থাকবো আমার মনে হয়। আর দেশে বিনিয়োগ পরিস্থিতি তো ভালো না, আমাদের বেসরকারি খাতে মানে ঋণের যে প্রবৃদ্ধি সেটা কিন্তু <5% এখনও, এবং এটা নাকি স্বাধীনতার পর এত খারাপ অবস্থা ছিল না। তো এর জন্য হ্যাঁ, তো এই যদি হয় পরিস্থিতি তাহলে তো গ্যাস সাপ্লাই কম, এমনকি সুদের হার কমিয়েও আমরা কিন্তু ঋণ প্রবাহ বাড়াতে পারছি না। সুদের হার কমানোরও উদ্যোগ আছে বাংলাদেশ ব্যাংকের, নীতি সুদ হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। তো এইগুলো করেও মনে হয় না যে গ্যাস সংকট এরকম থাকলে এই অবস্ট্রাকশনটা জয় করা যাবে। তৌফিকুল ইসলাম খান, আপনি তো গবেষণা করছেন রীতিমতো, আপনার কাছে তো বেশি খবর থাকবে, কিন্তু আপনাকে মানে এই যে আলোচনা হয়েছে সেই ভিত্তিতে আপনি কথা বলবেনই, তার সাথে আর একটা একটু যোগ করে দিয়ে একটা প্রশ্ন। এলপিজির পর বিদ্যুৎ জ্বালানি খাত বেসরকারি খাতে দিয়ে দেওয়া হবে, এরকম সিদ্ধান্তটা কি গভর্নমেন্ট দিতে যাচ্ছে? এটা কিভাবে দেখেন? এটাই এখন আনসার করতে হবে, তার আপনি ওটা আলোচনা করবে, এটা আসতে অন্য হবে। আলোচনাটাই বলি। মানে একটা তো আমরা এটা মোটামুটি যারা অর্থনীতি নিয়ে গবেষণা করছি শুধু তারা না, মানে দেশের জনগণ এখন মোটামুটি ওয়াকিবহাল যে অর্থনৈতিক পরিস্থিতি ভালো না, এবং অর্থনৈতিক পরিস্থিতি বেশ অনেক দিন ধরে ভালো না, এইটা হলো বিষয়। এবং যতগুলো সূচক আছে আমরা অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে বলি, মূল্যস্ফীতি দিয়ে যদি শুরু করি, জিনিসপত্রের দাম তো এটা প্রায় 5 বছর ধরে বেশি, আমাদের সেই হারে মজুরি বাড়ছে না। আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগের কথা বলি, কর্মসংস্থানের শেষ তথ্যপাত্র সরকারিভাবে পাওয়া যায় হলো 2024 সালে, তারপর আর তথ্যপাত্র সংগ্রহ করা হয় নাই। তো সেটার সময় আমরা দেখেছি 24 সালে তো কমেই গেল কর্মসংস্থান। আমাদের একমাত্র কিছুটা যেটা ইতিবাচক ছিল সেটা হলো রেমিটেন্স, সেটা এই গত 2 বছরে কিছুটা মানে বেশ বড় ইতিবাচক যে প্রবৃদ্ধি হয়েছে ওইটার একটা সহায়তা ছিল। এবং সার্বিকভাবে তখন একটা বিনিময় হারের যে একটা খুব বড় ধস হলো, এটার পরে এটাকে একটা জায়গায় স্থিতিশীলতা আনা যাচ্ছে। এখন এইটাও চাপের ভিতরে আছে, কারণ রপ্তানি খুব বেশি বাড়ছে না, ইনফ্যাক্ট জুলাই মাসে অল্প একটু কমে গেছে। এখন চাহিদা কম আছে, আমদানি কম ছিল, এগুলোর একটা বড় বিষয়। সরকার যখন দায়িত্ব নিলেন এই বিষয়গুলো সম্পর্কে তারা খুবই ভালোভাবে তাদের জানা ছিল, এটা বলা যাবে। কিন্তু যেইটা মুশকিলে একটা ওনাদের অতিরিক্তভাবে এসছে এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর, সেটা হলো বহির্বিশ্বের পরিস্থিতি। এবং ওইখানে তেলের দাম, গ্যাসের দাম যা বলছে আমরা, এটা বেড়ে যাচ্ছে। একটা বড় সংকটের এটার জায়গাটা হলো তো আমি গ্যাস সংকটের আলোচনাই করছি এখন। সবার তো আজকে রাতে কয়জন রান্না করতে পেরেছেন, তারা এখন ক্ষুধা পেটেই শো দেখছেন কিনা সেইটাও তো চিন্তা করা দরকার। দেখছেন কিনা তাই আদর্শ হয়তো দেখছেন না। তো মানে মূল ব্যাপারটা হলো যে ওইখানে আপনার যে কারিগরি ত্রুটি আছে সেটাও যেমন আছে, কাঠামোগত ত্রুটিগুলোর কথাও বললেন হাসান ভাই, যে আমরা দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি তৈরি করেছি আর কি। আমরা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করি নাই যে গ্যাস থেকে আসবে, আমদানি নির্ভরতার ভিতরে গেছি। ফলে সেইখানে তো ওই কাঠামোগত দুর্বলতার ভিতরে ছিল, তার সাথে যুক্ত হয়েছে এই নতুন কারিগরি ত্রুটি, আর হলো আমার সরবরাহের ঘাটতি। সরবরাহের ঘাটতিটা কেমন, মানে আমার যে মোট এখন গ্যাস আমদানি একটা বড় জায়গা আর কি। এক সময় তো আমরা 25 বছর 30 বছর আগে আমরা শুনতাম কি গ্যাসের মধ্যে ভাসছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এই বিএনপি সরকার আগে যখন শেষবার দায়িত্বে ছিলেন 2001 থেকে 2006, এই গ্যাস রপ্তানি বাংলাদেশ করবে কিনা এই বিরাট আলোচনা চলেছে। তো সেই বিতর্কের পরে শেষ পর্যন্ত সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে গ্যাস রপ্তানি হবে না। আমার ধারণা অনেক যারা আমাদের মানে দর্শক আছেন তারা এগুলো হয়তো মনেও নাই তাদের। সেইখান থেকে আমরা আজকে বিএনপি সরকার এই পরিস্থিতির ভিতরে দেশ চালাচ্ছেন। তো সেই জায়গাতে একটা বড় ত্রুটির জায়গা এইটাও যে আমরা যখন যুদ্ধটা হচ্ছে মধ্যপ্রাচ্যে,
আমরা কিন্তু একটা দেশের সাথেই শুধুমাত্র আমাদের দীর্ঘমেয়াদী চুক্তি ছিল, সেটা হলো কাতার। এবং কাতারে যখন এই গালফে যখন যুদ্ধ শুরু হলো, যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করলো, তারপর থেকে এই যেহেতু হরমুজ প্রণালী বন্ধ আমরা সবাই জানি, কাতার তখন চুক্তির ভিতরে একটা ক্লজ থাকে, এটা স্ট্যান্ডার্ড ক্লজ, ওটাকে বলে ফোর্স মেজুরে। সো আপনার কোনো একটা দৈব পাক যদি হয় তাহলে সে আর চুক্তি অনুযায়ী সরবরাহ করতে পারবে না। তো সেইটাকে তারা, আমরা যেটাকে বলি যে অ্যাক্টিভেট করেছে, এটাকে তারা আনলো যে আমরা এখন এটা তো পাঠাতে পারবো না। ফলে গ্যাস পাওয়াটাও সারা পৃথিবীতে কিন্তু তখন একটা টেনশনের ব্যাপার আর কি। অন্যান্য যারা সাপ্লায়ার ছিলেন সেটার দাম বাড়া সহ আনার খরচ বাড়া এবং পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা, আমরা বলি স্পট মার্কেট থেকে আপনাকে কিনতে হচ্ছে এবং স্পট মার্কেট বেশি আছে। সো সার্বিকভাবে এটা পরিস্থিতি খুব অনুকূলে নাই। এখন সরকারের যেটা বড় আর একটা মুশকিলের জায়গা আছে, যেটা নিয়ে প্রায়ই হয়তো আমরা আলোচনা করি অন্যভাবে, আলাদা আলাদাভাবে, কিন্তু এটা যুক্ত। সেই দুইটা জায়গা হলো দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। একটা হলো সরকারের আসলে আর্থিক সক্ষমতা খুব কম। আর্থিক সক্ষমতা কম মানে আর বাংলা ভাষায় বললে টাকা পয়সা নাই। তো টাকা পয়সা নাই যে কারণে যে কোনো ধরনের নীতি সহায়তা দিতে যাবেন এইটার পক্ষেও তাদের জন্য খুব সুখকর পরিস্থিতির ভিতরে তারা নাই আসলে। পে স্কেলের বাস্তবায়ন নিয়ে একটা দীর্ঘ আলোচনার ভিতরে এসছে। সুতরাং আমি মনে করি যে নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে ওনারা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ওইটা কিন্তু যুদ্ধের পূর্বাবস্থার ভিতরে ওনারা হয়তো কিছুটা দিয়েছেন, কিন্তু একটা বড় চ্যালেঞ্জ পরে এসছে, বাজেটটা কিন্তু তার পরে এসছে। তো বাজেটে ওনারা দুই রকম বক্তব্য আছে। একটা যদি নথি দেখেন তাহলে ওনারা বলবেন যে 1 বছর লাগবে, ওনারা বলছেন যে এটাকে স্ট্যাবিলাইজ করতে 1টা বছর সময় চেয়েছেন। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী যতবারই কথা বলেছেন বাজেট বিষয়ে আমি খুব মনোযোগ দিয়ে শুনি যে উনি কি বলেন। তো ওনার কথায় কিন্তু উনি সবসময় বলেছেন 2 বছর লাগবে, কয়েক বছর। এবং এর ভিতরে আমাদের অর্থনীতির ভিতরে অনেকগুলো পরিস্থিতি তৈরি হয়েছে। এখন উত্তরণের বের হয়ে আসার রাস্তাটা কি? বের হয়ে আসার রাস্তা হলো আমি মনে করি 3টা। একটা হলো যে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে একটা শৃঙ্খলার ভিতরে আসাটা দরকার, এবং এই শৃঙ্খলা আনতে গেলে একটু সামনের দিনে কি হইতে যাচ্ছে এইটার ব্যাপারে আরেকটু আমরা যেটা বলি না, ডে টু ডে ম্যানেজমেন্ট অ্যান্ড ডে টু ডে রুটিন ওয়ার্কের বাইরে গিয়ে আপনাকে অনেক ধরনের বিষয় দেখতে হবে, যেটা হয়তো ওনারা দেখছেন না। সেই জায়গাটাতে এখনও দুর্বলতা আছে। দ্বিতীয়, আমি মনে করি যে অবশ্যই তাদের যেটা দরকার সেটা হলো প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো সেইগুলোকে এখন জোরদার করা। আমার যেই অর্থের অপচয় থেকে শুরু করে আমরা একটা সার্বিকভাবে এটা একটা এক ধরনের অর্থনীতির ভিতরে জরুরি অবস্থার মতন করে তাদেরকে এটা নিয়ে আসা এবং সেইটার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করা যে আমরা আসলে পরিস্থিতিটার ভিতরে নাই, কারণ তা না হলে মিসকমিউনিকেশন হচ্ছে। অনেকে একটা কি আমাদের দীর্ঘদিনের একটা, আপনারা তো রাজনীতি করেন 15 বছর ধরে, অভ্যাস আছে সব কিছু ভালো আছে, কোনো সমস্যা নাই, এবং যারা এটা সমালোচনা করছে তারা এটা তো নিন্দুক, এরা দেশবিরোধী থেকে রাষ্ট্রবিরোধী পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তো সেই পরিস্থিতি আসলে না, এটা একটা জাতীয় সংকটের ভিতরে আছে, যে সরকারি থাকুক এইটা তাকে এই সংকটের ভিতরে তাকে থাকতে হবে। সুতরাং আমি মনে করি যে এই পরিস্থিতি সম্পর্কে একটা খুবই স্বচ্ছতা জবাবদিহিতার পরিস্থিতি আনা। যেমন উনি বললেন যে গ্রামে যারা আছেন তারা তো জানেন যে বিদ্যুৎ থাকছে কি থাকছে না, জিনিসপত্রের দাম যদি বেড়ে থাকে, এটা তো আমি এর আগের সরকারের সময় দীর্ঘদিন ধরে আমরা বলেছি, পকেট থেকে বাজার করলে সে না বুঝতে পারি যে আমরা আসলে মূল্যস্ফীতি বাড়ছে কি বাড়ে নাই। কারণ তখন তো অনেক আলোচনা হতো যে হিসাব কমিয়ে রাখা হচ্ছে কিনা এবং করা হচ্ছে কিনা। তার মধ্যে যে কীভাবে ওনারা তো যারা নীতি নির্ধারণ করেন না, কারণ একটা আলোচনা হয়েছে জিনিসপত্রের দাম আসলে অত বাড়ে নাই, তা আমি বলেছিলাম যে উনি তো বাজার করেন না, ওনাদের প্রয়োজন হয় না, এই জন্য উনি বুঝতে পারেন না। তো এইটা অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় কি যায় না, বা ওইটার প্রতি কনফিডেন্স আছে কি নাই, ওইটা মানুষ বুঝতে পারে। এটা অর্থনীতি এমন একটা বিষয় আপনি লুকায় রাখতে পারবেন না। আর থার্ড যেটা আমি মনে করি সেটা হলো যে আসলে একটা ওয়ার্ক প্ল্যান দেওয়া, যে এই ওয়ার্ক প্ল্যানে 2 ধরনের বিষয় থাকবে। একটা হলো ম্যানেজমেন্টের বিষয়, যে আমরা কোন কোন জায়গাগুলোতে দ্রুত কাজ করছি, এটা ঠিক প্রতিশ্রুতির ব্যাপার না। যেমন ধরেন মায়ানমার থেকে গ্যাস আনবো, এগুলো মধ্যমেয়াদী বিষয়। আপনি কারেন্ট ক্রাইসিসের ব্যাপারে একটা যদি ডেট দেন, আমি মনে করি যে আমি যতটুকু শুনেছি, আমি
নিজের বাসার গ্যাসের পরিস্থিতির জন্য এগুলো খোঁজ খবর রাখতে হয়। সেটা হলো আমি যেটা মনে করি আরও 10 দিনের মতন হয়তো এই ধরনের পরিস্থিতি থাকতে পারে। তাহলে এইটাকে কমিউনিকেট করা, 7 দিন 10 দিন মানুষকে একটা প্রেডিকশন দেওয়া আবহাওয়ার পূর্বাভাসের মতন, যে পরিস্থিতিটা আরও 7 দিন লাগবে। আমার এখানে টিম এসছে, তারা যেটা দেখছেন এটা তারা বলছেন যে 7 দিন লাগবে, 7 দিন এই ধরনের একটা পরিস্থিতি থাকবে। এই ধরনের একটা প্রেডিক্টেবিলিটি দেওয়া ওয়ার্ক প্ল্যানের ভিতরে। আর হলো যেই রিফর্মের জায়গায় আমরা বারবার বলছি, এটা IMF-এর চুক্তি করেন আর না করেন আপনাকে তো করতে হবে, সেইটার বেসিসে আপনার এখানে আসা। কারণ আলটিমেটলি টেকসইভাবে যদি বের হন, যেটা দিয়ে তৌফিক ভাই শুরু করেছিলেন, যে প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি না বাড়ে তাহলে আপনার কর্মসংস্থান তৈরি হবে না, তাহলে মানুষের কাছে স্বস্তিও আসবে না। কারণ কর্মসংস্থান ছাড়া মানুষের কিছু নাই, আমাদের শ্রম ছাড়া কিছু নাই। আসলে পুঁজি আছে ধনী মানুষের কাছে, বাংলাদেশের আপামর 95% মানুষের কাছে সেই অর্থে পুঁজি নেই। সুতরাং প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়াতে হলে আমার ওই বেসিক জায়গাগুলো যদি আমি ইমপ্রুভ না করি, কেউ এখন ইনভেস্ট করবে না, সবাই চিন্তা করবে যে আচ্ছা দেখি আমি আগে পরিস্থিতি কী হয়। সেই পরিস্থিতি, কারণ একটা জায়গায় ইনভেস্টমেন্ট যে করবেন না, নতুন একটা কারখানা, তার তো 2 বছর তো মিনিমাম, আর কি বাংলাদেশে 3 বছর 4 বছর লাগে টু অপারেশনালাইজ এনিথিং। তো ওই জায়গাটাতে আপনার যদি কনফিডেন্স না থাকে যে তারা টাইমলি ডেলিভার করতে পারবে, সংকটে যেটা আছে এটা ঠিক আছে, এখন গ্যাস সংকট আছে, আমি বিল্ডিং বানাইতে থাকি, আমি এলসি ওপেন করি মেশিন আনার জন্য, কিন্তু ওনার যদি কনফিডেন্স না থাকে যে 2 বছরের ভিতরে আমার গ্যাসের পরিস্থিতি ভালো হবে, তাহলে যেই মেশিনটা টেক্সটাইলে বা গার্মেন্টসে আনবেন, ওই মেশিনের যে প্রেশারটা আছে, ওই প্রেশারটা আসলে এটা চালাতে পারবেন না, এফিসিয়েন্টলি ওনারা এটাকে ব্যবহার করতে পারবেন না। জি, থ্যাংক ইউ। আমি আপনার কাছে আবার আসবো, আমি বুঝতে পারছি আপনার কথা শেষ হয়নি। আমি যে প্রশ্ন করেছিলাম সেটা তো আপনি জবাব দেননি। না, আমি এখনো দেইনি। এমন হতে পারে যে আমি বিরতি যাবো এখন, বিরতি থেকে ফিরে আপনার কাছে যেতে পারি, অথবা আপনার নেম চেক তৌফিক ভাই বলতে পারেন, আচ্ছা, ওনার ঠিক সাথে আছে। কথা ওনার সাথে বলে শুরু করে আমি ওনার কাছে আবার অন্য প্রশ্ন আছে, সেটা শেষ করে আবার আপনার কাছে আসবো। দর্শক মণ্ডলী, একটা বিরতি দিচ্ছি, দয়া করে আমাদের সাথে থাকেন। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। যাচ্ছি জনাব তৌফিক আহমদ চৌধুরীর কাছে। তৌফিকুল ইসলাম খান যেরকম বললেন যে গভর্নমেন্টের বলা উচিত ছিল বা স্বীকার করা দরকার ছিল যে আমরা এটা পারছি না, 7 দিন গ্যাস দিতে পারবো না বা এতদিন দিতে পারবো না, তাহলে মানুষকে হয়তো বোঝানো যেত। গভর্নমেন্ট তো বলই নাই, উনি বোঝেন, গভর্নমেন্ট বোঝেন না কেন? কি মনে হয় আপনার? গভর্নমেন্ট কি মনে করে যে এটা বললে শেষ পর্যন্ত পাবলিক তাদের বিরুদ্ধে চলে যাবে? তারা আপনার পলিটিক্যালি আসছে, তো তারা পলিটিক্সটা আগে বুঝবে, আগে ইকোনমিক্স বুঝবে না। আসলে আমাদের দেশের এই সাকসেসিভ গভর্নমেন্টগুলো সবগুলোরই একটা টেন্ডেন্সি কি, এরা সবসময় আগের বছরের থেকে একটা বড় বাজেট দিবে, আগের বছরে যে সমস্ত কমিটমেন্টগুলো হয়েছিল ইমপ্লিমেন্ট হয়েছে কিনা সেদিকে নজর নাই, তার থেকে আর একটু বড় আর একটু বেশি কমিটমেন্ট করে। এই বছরে যখন এই নতুন গভর্নমেন্ট যখন বাজেট ডিক্লেয়ার করবে, তখন সবাই আমরা বলেছিলাম বা প্রেডিক্টও করেছিলাম যে এই বছর এত বড় বাজেট দেওয়ার দরকার নেই, বরঞ্চ বাজেট কেন ইউটিলাইজেশন হয় না, ডেভেলপমেন্ট বাজেট স্পেশালি, সেই সমস্ত কারণগুলো বাজেটে আসতে হবে এবং সেগুলো অ্যাড্রেস করার জন্য চিন্তা ভাবনা করতে হবে। মানে ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বা আপনারা কি মনে করেন, বাজেট যদি একটু ছোট হতো তাহলে কি লোকজনের কাছে সরকার অপ্রিয় হয়ে যেত? আমার মনে হয় না, কারণ পিপলের মানে লোকজনদের মেন্টালিটি এবার কিন্তু অনেক পজিটিভ ছিল। তো লোকজন কিন্তু অন্তত এতটুকু, আমার মনে হয় যেন, এটা আমার মনে হচ্ছে যে তারা কিন্তু বুঝতো যে না, গভর্নমেন্ট তো একটা দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আসছে, 2 বছর 2.5 বছর পর আবার একটা নতুন গভর্নমেন্ট আসছে, সুতরাং এই সময়ে আমাদের অত এক্সপেকটেশন করাটা ঠিক হবে না। আমার মনে হয় তো তখনই যদি তারা যদি একটু রেখে টেকে যদি কমিটমেন্টগুলো করতো, তাহলে ডেফিনেটলি মানুষজন অ্যাকসেপ্ট করে নিত। বরঞ্চ এখন যদি তাকে যদি এই লোয়ার লেভেলে যদি কমিটমেন্ট করতে হয়, তাহলে কিন্তু এটা এখন আবার অ্যাকসেপ্ট না হবে। আপনি বড় কমিটমেন্ট করে গ্যাসই দিতে পারছেন না, তাদেরও বেশি অসন্তুষ্ট হচ্ছে, বেশি ক্ষিপ্ত হচ্ছে। অসন্তুষ্ট বলতে পারে তাদের ক্ষোভ প্রকাশ করছে তারা। জি, তো সুতরাং আসলে আমাদের এই বাজেটের সাইজটা এত বড় করা উচিত ছিল না, সেটা আবার আগের মতোই হবে, ইউটিলাইজেশন হবে না, আবার একটা রিভাইজ বাজেট আসবে। তারপরে আমরা বলছি কেন প্রথম থেকে আপনি এটা কমিয়ে দেওয়া যে রাখেন, তাই না? তারপরে ধরেন এখন এই ইনভেস্টমেন্টের কথা এই যে তৌফিক সাহেব বলতেছিলেন যে ইনভেস্টমেন্ট যে করবে, ইনভেস্টমেন্টে ধরেন একদিক দিয়ে ব্যবসায়ীরা বলতেছে বা প্রাইভেট সেক্টর বলতেছে যে আপনার লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট খুব বেশি,
এবং প্রাইভেট সেক্টরে চাপে পড়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকও এখন আপনার সেই আপনার নীতি সুদের হার 10% থেকে 9.5%। আমি বলছি 9.5% আনলে 10% এর জন্য লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট খুব বড় একটা ইম্প্যাক্ট হবে না। তবে এখন যদি আমি আসলে যেটা বলি যে রিয়েলি যদি লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট যদি ওদের যে সাস্টেনেবলি কমাতে চায়, তাদের যে দুর্বলতাগুলো সেগুলো অ্যাড্রেস করতে হবে, যেমন কস্ট অফ ব্যাড ডেট, তাই না? তাদের এত বড় এনপিএল সাইজ, এটার একটা খরচ আছে না? তো এইগুলো আপনাদেরকে কমাতে হবে, বা তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর ওরা চেষ্টা করুক। না, এইগুলো না করে ওরা লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমাবে কীভাবে? পলিসি রেট কমিয়ে দিবে, ওদিকে আবার ব্যাংকাররা কী করবে? ডিপোজিটারদের উপর রেটও কমিয়ে দিবে। তো যার ফলে ডিপোজিটার একদম অসহায়, এবং ওরা কিন্তু ইভেন তারা তো রিয়েল রেট অফ ইন্টারেস্টও পাচ্ছে না। একে তো আর রিয়েল রেট অফ ইন্টারেস্ট রেট পাচ্ছে না, অন্যদিকে আবার বাংলাদেশ ব্যাংক এটা সব বড়োয়ারদেরকে স্যাটিসফাই করার জন্য তারা আপনার এই লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমানোর জন্য পলিসি রেট কমিয়ে দিচ্ছে। আসলে ডিপোজিটারদের ইন্টারেস্ট কেউ দেখছে না কিন্তু। তেমন ডিপোজিটারদের ইন্টারেস্ট যদি না দেখে, তাহলে তো ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক তার আসল ফাংশনই পারফর্ম করলো না। তো সুতরাং এখন এই দুইটা সাইড তাকে সেন্ট্রাল ব্যাংকে ম্যানেজ করতে যায়, সেন্ট্রাল ব্যাংক আসলে বিপাকে আছে। তা আমি বললাম যে আসলে এই বাংলাদেশের এই আর্থিক অবস্থায় দুরবস্থার জন্য যারা দায়ী, তাদেরকে লক্ষ্য করে কিন্তু কোনো ধরনের মেজার নেওয়া হচ্ছে না। সমস্ত দেখেন এখনো পর্যন্ত যতগুলো সেন্ট্রাল ব্যাংক যতগুলো মেজার দিচ্ছে, সব কিন্তু ওই বড়োয়ারকে ফ্যাসিলিটেট করার জন্য, তাই না? আপনি দেখেন কিছুদিন আগে লোন রিস্ট্রাকচারিং করার জন্য একটা সার্কুলার দিল, মনে হয় যেন এগুলো টাকা পয়সা ছাড়াই এগুলো রিস্ট্রাকচারিং করে দিবে, তাই না? তো এখন আবার দেখেন আবার 10% থেকে 9.5% নামিয়ে আনলো সব। কিন্তু ডিপোজিটারদের যে একটা রিয়েল রেট অফ ইন্টারেস্ট অফার করতে হবে, তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে হবে, সেদিকে কিন্তু কোনো নজর টজর নেই। তো সুতরাং এইসব ব্যাপারগুলো তো অ্যাড্রেস করতে হবে, দ্রুত অ্যাড্রেস করতে হবে, তাড়াতাড়ি অ্যাড্রেস করতে হবে। মানে যে আপনারা সবাই বলছেন, আপনিও বলছেন এবং ক্রাইসিসের কথা বলছেন, এই পরিস্থিতিতে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমির এইটা কি দিবাস্বপ্ন? ভেরি রিমোট। এটা আসলে খুব বেশি আশাবাদী হওয়া আমাদের দরকার নেই, কারণ বরঞ্চ আমাদের এখনকার ক্রাইসিসটাকে অ্যাড্রেস করে আমাদেরকে ঘুরে দাঁড়ানো হচ্ছে, এখন হতে হবে, সেটা হতে হবে আমাদের অবজেক্টিভ। তারপরে আপনি গ্রোথের চিন্তা করেন, প্রবৃদ্ধির চিন্তা করেন, আস্তে আস্তে আপনি আগান। তো সুতরাং এখন যে ক্রাইসিসগুলোর মধ্যে আছে, একদিকে আপনার এই ব্যাংকিং সেক্টরের প্রবলেম, অন্যদিকে আপনার ইনভেস্টমেন্টের প্রবলেম, অন্যদিকে আপনার গ্যাসের প্রবলেম, এগুলো হচ্ছে ইমিডিয়েট ক্রাইসিস। এগুলো এবং এগুলো যে একেবারে শর্ট টার্মে আপনি অ্যাড্রেস করতে পারতেছেন তা না। এই যে তবে হিসেবে বলতেছিল এই যে আমরা যে এখন মিয়ানমারের কাছে বলছি এটা হবে মিড টার্ম, তা আপনার এই মিড টার্ম লং টার্ম আপনার মেজার্স আপনাকে নিতে হবে। তো সুতরাং এগুলো করে আগে আপনি নিজে ঘুরে দাঁড়ান, অর্থনীতিকে আগে একটা উপযোগী জায়গায় নিয়ে যান, তারপরে আপনি গ্রোথের কথা বলতে চিন্তা ভাবনা করুন। জি, জনাব হাসান মাহমুদ। জি, হাসান মামুন। জি, কেন দুবার ভুল হয়ে গেল বুঝলাম না আমি। অসুবিধা নেই। হঠাৎ করে ভূতুরে বিল হচ্ছে, নিশ্চয়ই আপনারা মানে ফ্যামিলি থেকে বুঝতে পারছেন। আগের মাসে যে বিল 3000 টাকা, সেই বিল এই মাসে কারো কারো 10,000 টাকা ছাড়িয়েছে। এরকম উদাহরণ খবর আমার কাছে আসছে। আসছে। জি, প্রিপেইড মিটারে 1000 টাকা রিচার্জ করলে 2-1 দিন পরে অর্ধেক হয়ে যাচ্ছে, সেটাও একটা ভূতুরে কারবার। মিটার ভাড়া নেওয়া বন্ধ হবে বলে জানা গেলেও সেটাও না হচ্ছে। মানে কী হচ্ছে এগুলো? জি, অনেকে কমপ্লেন করছে এবং আমাদের মিডিয়াতে এই খবরাখবরগুলো আসছে। আবার কেউ কেউ বলছে যে তার ক্ষেত্রে এটা ঘটেনি। তো অধিকাংশ ক্ষেত্রে এইরকম অভিযোগ আসছে। আরেকটা হলো যে আমরা তো একটু আগে আলাপ করছিলাম যে গ্যাস সংকটের মধ্যে যদি এলপিজির ওপর প্রেশার বাড়ে, তাহলে এলপিজি সাপ্লাই নিয়ে সমস্যা হবে কিনা, সেটাও কিন্তু একটা মনে হচ্ছে যে আপকামিং সমস্যা হতে পারে। এলপিজির দামও কিন্তু বাড়ানো হয়েছে রিসেন্টলি, মানে হ্যাঁ, এলপিজির দামও বাড়ানো হয়েছে, মাঝে 2 বার কমানো হয়েছিল। এলপিজির ইউজ কিন্তু গ্রাম পর্যন্ত আছে, লোকজন অভ্যস্ত হয়ে গেছে এলপিজি ব্যবহারে, কারণ লাকড়ির দামও বেশি। আর ওই লাকড়ি থেকে একবার শিফট করলে ওখানে ফিরে যাওয়া জি। এবং আমরা এই যে অফ যখন ছিল তখন আলাপ করছিলাম যে যাদের বাসায় রোগী আছে, যাদের রান্না করে রোগীর পথ্য তৈরি করতে হয়, তাদের কি অবস্থা, কারণ সেই খাবারটা তো রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে না। এবং রেস্টুরেন্ট খাত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে খবর আছে যে পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ লোডশেডিং। পর্যটক যারা গিয়েছিল, মানে বৃষ্টি বাদলেও কিন্তু পর্যটন বাড়ছে দেশে, ইয়াংরা বিশেষ করে যায় এটায় ইত্যাদি, তো সেটাও এফেক্টেড হচ্ছে। মানে আমাদের সেবা খাতও ক্ষতিগ্রস্ত।
এই সংকটে, এটা হচ্ছে দেখার বিষয়। এবং আমরা লক্ষ্য করব যে গত অর্থ বছরে শিল্প এবং সেবা খাতের কন্ট্রিবিউশন জিডিপিতে, অর্থনীতিবিদ আছেন, গবেষক উনি জানেন, কৃষির চেয়ে মানে কৃষির পারফরমেন্স ভালো, এগুলোর পারফরমেন্স কম, এবং এটা হলে গ্রোথটা বাড়ে না, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে তাই। আর কর্মসংস্থান তো হবে না যদি বেসরকারি খাতে ঋণ প্রবাহ না বাড়ে, এটা হচ্ছে বাস্তবতা। আর সরকারি খাতে শূন্য পদে নিয়োগ টিয়োগ এইসব কথা বলা হয় মাঝে মাঝে, কিন্তু আসলে তো সরকারি খাতটা এফিশিয়েন্ট করা দরকার, এবং এটা সংকোচন করে বরং বেতন বৃদ্ধি করা যেতে পারে। বেতন বৃদ্ধির বিষয়টাও মনে হয় একটু জটিলতায় পড়েছে, কারণ আইএমএফের আপত্তি, যদিও অর্থমন্ত্রী বলেছেন তার সঙ্গে আইএমএফের সম্পর্ক নাই, কিন্তু আইএমএফ তো ওই রাজস্ব আহরণ পরিস্থিতির কথা তুলে এই প্রসঙ্গটা আনবেই, এবং এটা আইএমএফের বিষয় না, এটা আমাদেরও বলার বিষয় যে রাজস্ব আহরণ পরিস্থিতি যদি এত খারাপ হয় তাহলে মানে আমরা খরচ কিভাবে বাড়াবো, এই ধরনের অনুৎপাদনশীল ব্যয়, এটা তো অনুৎপাদনশীল ব্যয়। আর ব্যাংক তো 10-12টা ব্যাংক মাত্র স্যার বলছিলেন যে ভালো অবস্থায় আছে, এফিশিয়েন্ট অবস্থায় আছে, বাকিগুলোর অবস্থা কিন্তু খারাপ, খুবই খারাপ, এবং অনেক ব্যাংক বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, বাঁচিয়ে রাখা হচ্ছে। অনেকে বলেন যে এগুলো বন্ধ করে দেওয়া বেটার। তো আরেকটা হলো যে আমরা যদি এই পরিস্থিতির মধ্যে করের অর্থে যদি ব্যাংকগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করি, সেটা কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে। আর আমাদের মূল্যস্ফীতি পরিস্থিতি এখন যা, এটা কিন্তু এখন আবার ডাবল ডিজিটের দিকে যাচ্ছে। তো এই অবস্থার মধ্যে কাজ নাই মানুষের, যদি খরচ বেড়ে যায়, আর আমরা কিন্তু ইয়ের মধ্যে আছি, আরেকটা সংকট আছে, সেটা হচ্ছে বৃষ্টিবাদল বেড়েছে এবং এটা প্রলম্বিত হচ্ছে, বর্ষাকাল আমরা দেখছি কয়েক বছর ধরে, সামনে আরও দুর্যোগ হয়তো অপেক্ষা করছে, এবং তখন আমাদের বড় বন্যাও হতে পারে, ফলে আমাদের খাদ্য নিরাপত্তাও সংকটে পড়তে পারে। আমাদের কিন্তু আমন একটু ক্ষতিগ্রস্ত, আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু অঞ্চলে। তো এই অবস্থার মধ্যে আমাদের রাজস্ব পরিস্থিতি খারাপ, আমাদের যদি রিজার্ভ পরিস্থিতিও চাপে পড়ে আমদানির কারণে, এলএনজি বেশি দামে আনতে হচ্ছে, এবং এলএনজি আমরা যদি আনিও আমরা কিন্তু গেসিফাই করতে পারছি না, এটা হচ্ছে সংকটের জায়গা। আমরা হয়তো এলএনজি একটু ধার করেও আনতে পারি, কারণ দীর্ঘমেয়াদী চুক্তিতে ধার করে আনার ব্যবস্থা আছে, আবার সেখানেও সংকট যে ইরান যুদ্ধে ওইগুলো এফেক্টেড হয়েছে। আর একটু ইনফরমেশনটা একটু কারেক্ট করি, সেটা হচ্ছে ওমানের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তি আছে, এবং সেখান থেকেও আমরা বোধহয় এলএনজি ঠিক মতো পাবো না। হ্যাঁ, কাতার এনার্জি বলেছে যে অর্ধেক দিতে পারবে, তো স্পট মার্কেট থেকে কিনলে বেশি দামে আনতে হবে। আর আমরা যদি আমেরিকা থেকে আনি, আমেরিকার একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে, হ্যাঁ, তো সেখান থেকে আনতে গেলে খরচ বেশি পড়বে, মানে ট্রান্সপোর্টেশন কস্টই বেশি পড়বে। আর আমেরিকার সঙ্গে সম্পর্ক, এটাও কিন্তু একটা বড় আলোচনার বিষয়, যে মানে আমেরিকা যেসব শর্তে আমাদের আবদ্ধ করছে ওই চুক্তির মাধ্যমে, যে আমরা রাশিয়া থেকে আনতে পারবো না, চায়না থেকে আনতে চাইলে আমরা ওই শর্তের মধ্যে পড়ব যে আমরা জোরপূর্বক শ্রমে উৎপাদিত জিনিসপত্র আনছি কিনা। তো এরকম নানান সংকটে সরকারটা আছে। আমার মনে হয় যে রাজনৈতিক ঝুঁকির চেয়ে অর্থনীতিতে ঝুঁকি কিন্তু বাড়ছে সরকারের জন্য, শুধু সরকারের জন্য না, এই ঝুঁকি তো জনগণকে ফেস করতে হচ্ছে। এবং আমরা বড় উদ্যোগগুলোর খবর, আমি তো বারবারই বলছি যে বড় উদ্যোগগুলোর খবর আমরা নিউজ করি খুব, ছোটোখাটো উদ্যোগগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তাদের পক্ষে বলার কেউ নাই, তাদের পক্ষে দাবি দাওয়া উত্থাপনের সুযোগও কেউ নিচ্ছে না, আমরা ভিডিও নিচ্ছি না। আমি মনে করি আমাদের এসএমই যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থান পরিস্থিতি আবার খারাপ হবে, আরও খারাপ হবে, এবং আমাদের বাজারেও, পণ্য বাজারেও এটার ইম্প্যাক্ট পড়বে। আরেকটা জিনিস বলতে চাই যে গ্যাস সংকটে ইতোমধ্যে এই ক্রাইসিসের আগেই কিন্তু বেশ কিছু বিজনেস গ্রুপ সমস্যায় পড়ে গেছে, সিটি গ্রুপ সহ বেশ কয়েকটা গ্রুপ সংকটে পড়েছে, যাদের পারফরমেন্স ভালো ছিল, এমনকি লোন পারফরমেন্স যাদের ভালো ছিল। সিটি গ্রুপ কখনো ডিফল্টার ছিল না, কিন্তু গ্যাস না পাওয়াতে তাদের বেশ কিছু কারখানা কিন্তু ওরা চালু করতে পারছে না, মানে ঋণের কিস্তি দিতে হচ্ছে, সুদ দিতে হচ্ছে, কিন্তু উৎপাদনে যেতে পারছে না। এরকম সংকট অনেকগুলো কারখানায়, এস আলমের সব কারখানা চিটাগাংয়ে বন্ধ হয়ে গেছে। এস আলমের বিরুদ্ধে কমপ্লেন থাকতে পারে, কিন্তু ওখানে তো লোকজন কাজ করে খেত, 4,500-5 হাজার লোক কর্মচ্যুত হয়েছে। তো এই পরিস্থিতি আসলে কিভাবে সামাল দেবে, এটা একটা বড় প্রশ্ন। আর বাজেটের প্রসঙ্গটা এসেছিল, আমি সুযোগে বলে ফেলি, সেটা হলো যে আমাদের এডিপি বাস্তবায়নের হার কিন্তু এবার বোধহয় 22 বছরের মধ্যে সর্বনিম্ন 67.5%। এত কম কখনো ছিল না। অন্তর্বর্তী শাসনামল এবং এই সরকারও কিছুটা এই জন্য দায়ী। এখন
আমরা যে বড় এডিপি নিয়েছি এটা কিভাবে বাস্তবায়ন করব, এই উন্নয়ন প্রশাসন দিয়ে, এটা একটা বিরাট প্রশ্ন। মানে সব মিলিয়ে আমার মনে হয় যে এই অর্থবছরটা যেটা শুরু হলো, এটাতে আমাদের পারফরমেন্স খুবই খারাপ হবে এবং আমরা মূল্যস্ফীতি, কর্মহীনতা, এই সমস্ত কিছুর মধ্যে একটা খাবি খেতে শুরু করব। থ্যাংক ইউ। যারা তৌফিকুল ইসলাম খান অনেক কিছু লিখছিলেন বা আপনার মোবাইলে টিপছিলেন, দেখলাম নোট টোট করেছেন বোধহয়। থেকে আমি এক ছোট প্রশ্ন করি, আগের প্রশ্নটা রয়ে গেছে, এর সাথে প্রশ্নটা হচ্ছে মানে নিউজটা হলো যে গভর্নমেন্ট পার ডে প্রতিদিন ব্যাংক থেকে 838 কোটি টাকা ঋণ নিয়েছে। বিদেশি বিনিয়োগ তো এমনি কমেছে, বিদেশি ঋণ ছাড় কমেছে, দেশীয় বিনিয়োগ একেবারে স্থবির। এই পরিস্থিতিতে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ায় কী ধরনের প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে? আচ্ছা, আপনার আগের প্রশ্নটার উত্তর দিয়ে নেই, না হলে আপনি বারবার বলতে থাকবেন। সেটা হলো যে প্রশ্ন করেছেন যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা এখন যদি ব্যক্তি খাতের প্রাইভেটাইজেশন, আমি প্রশ্ন করছি কেন জানেন, আপনারা তিনজন মিলে খুবই অবজেক্টিভলি কথা বলছেন এবং অ্যানালিসিসের মধ্যে দিয়ে আমি জানি দর্শকরা হতাশ হয়ে যাচ্ছে, ভয়ও পাচ্ছে। আমি আপনাদেরকে বলছি না যে জোর করে একটা আশাবাদ বলেন, ওই জন্য একদম রিয়েলিটির সামনে দাঁড় করানোই ভালো। হ্যাঁ, আমি মানে সেই জন্যই বলছি যে আপনার রিয়েলিটির সামনে হলো যে বিদ্যুৎ ব্যবস্থা ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া, এটা একটা সংস্কারের অংশ, হয়তো চিন্তার ভিতরে এসছে। মূল আলোচনাটা হলো যদি শুধুমাত্র বিতরণ ব্যবস্থাকে আপনি এখন ব্যক্তি খাতের ভিতরে দেন, তাহলে এটা কোনো উন্নতি হবে কিনা, কোন অ্যাসপেক্টগুলোর কারণে আপনি এই জায়গাটা করছেন। কারণ উৎপাদনের একটা অংশ এর আগে আমরা ব্যক্তি খাতে দিয়েছিলাম এবং সেইটার থেকে সরকারি একমাত্র সোল বায়ার আর কি, আমরা বলি একমাত্র ক্রেতা আসলে সরকারি সেই অর্থে যদি বলি তো, এবং তারপরে তারা ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে দেন। এখন প্রাইভেট সেক্টর এটাকে দিয়ে যদি করতে পারেন, তাহলে তার এই ট্রান্সমিশন লাইনও কি তারা করবেন কি না, এইটাও তারা কিভাবে নেবেন, এটার দাম নির্ধারণ কি প্রতিযোগিতার ভিতরে হবে, এইটা অনেক আলোচনার ব্যাপার। আমি মনে করি না যে এটা খুব দ্রুত হওয়া সম্ভব। এটা একটা বড় ধরনের সংস্কার এবং কি প্রেক্ষিতে এই আলোচনাগুলো হচ্ছে এবং অন্যান্য যে কাঠামোগত সমস্যা, জ্বালানি এবং বিদ্যুৎ খাত আমরা একসাথে বলি, ওই কাঠামোগত সমস্যাগুলোর সমাধানের পথ কিন্তু আমার মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে এগুলোর পুরনো যেই হিস্ট্রি আছে সেখান থেকেও আমরা লেসন নিতে পারি। যেমন ধরেন আমরা তেলের দাম এখন যে বাজার মূল্যের সাথে সংযোজন করে দিলাম, তো এরপরে যখন বিশ্ববাজারে তেলের দাম কমলো, আমাদের কি তেলের দাম কমেছে কিনা? আমাদের তো সেই অর্থে তো পরবর্তী এভরি মান্থ আসলে মানে এটাকে স্থির হওয়ার কথা, এটা সমন্বয়ের আর তো কোনো আলোচনা শুনি নাই। তো সেই বিষয়গুলো কিন্তু আলোচনার ভিতরে থাকবে যে আপনি কি কখন কেন করছেন এবং সেই এক্সপ্লেনেশনের জায়গা থাকবে। সুতরাং এটা চট করে উত্তর দেওয়াটা কঠিন। যেটা আপনি বলছিলেন যে সরকারের বর্তমান পরিস্থিতিতে ঋণ নিচ্ছে, এটার ক্ষেত্রে ঝুঁকিটা কি, আমি আপনাকে বলতে পারি যে আমি প্রায় 2 দশক ধরে বাংলাদেশের বাজেট পরিস্থিতি এবং বাংলাদেশের যে সরকারের আয় ব্যয়, আমরা যেটাকে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট বলি, এটার উপরে কাজ করছি নিয়মিত ভিত্তিতে, বলতে পারেন যে আমরা ডেইলি বেসিস এটাকে লক্ষ্য রাখি। এই ধরনের পরিস্থিতি খুব একটা আমি দেখি নাই, অতীতেও হয়নি। সেটা হলো যে বছরের প্রথম 2-3 মাস আসলে আমরা যেটা নর্মালি দেখি সেটা হলো সরকারের ঘাটতি বাজেট থাকে না, বরং তার কিছু সারপ্লাস থাকে এবং আগের বছরে যে শেষ কোয়ার্টারে যখন ওনার ঘাটতি করতে হয়, ওইটার শর্ট টার্ম যে লোনগুলো আছে এগুলো ফেরত দিতে থাকেন। সো দ্যাট ইজ দ্য ইউজুয়াল সিনারিও। তো এখন যদি সরকার লোন করে থাকেন, যেটার আসলে এখনও পর্যন্ত আমাদের কাছে সরকারি প্রাপ্ত তথ্য থেকে কোনো বক্তব্য আমরা পাই নাই যে ওনারা আসলে ঋণ করছেন কি করেন নাই। এটা পত্রিকায় এসছে, তারা কিছু ইনসাইডার ডেটা নিয়ে, আনপাবলিশ ডেটা নিয়ে তারা এটাকে নিউজ করেছেন, উইচ ইজ আমি মনে করি যে খুবই ভালো, কারণ আমরা পরিস্থিতি বুঝতে পারছি। তো সেই জায়গাটা থেকে বোঝা যায় যে সরকারের আর্থিক পরিস্থিতি আসলেও খুব বেশি ভালো না, এইটাই বোঝা যায় আর কি। সুতরাং সেই তার যে অন্যান্য নীতির জায়গাগুলো, সেগুলোকে যেন ওনারা আলাদাভাবে, আমরা ইংরেজিতে বলি সাইলো অ্যাপ্রোচের ভিতরে না নেন, এই পরিস্থিতিটাকে বিবেচনায় নিয়ে এই জন্য তাদের নেওয়াটা দরকার আছে। এবং আমরা এটা গত বাজেটের সময় দুটো জিনিস বলেছিলাম। একটা হলো যেই বাজেটটা দেওয়া হয়েছে, আমি মনে করি যে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং, কিন্তু এটা অসম্ভব আমি এই জন্য বলতে চাই না যে নতুন সরকার যদি আপনার একটা কর আদায়ের ক্ষেত্রে বা রাজস্ব আদায়ের ক্ষেত্রে যদি একটা 40-42% প্রবৃদ্ধি সরকার করতে পারেন,
এইটা অসম্ভব আমি বলবো না, বাংলাদেশের অর্থনীতির এইটুক সক্ষমতা আছে, কারণ আমরা আসলে কর ফাঁকি অনেক বড় হয়। কিন্তু ঋণ যদি করেন, এখন একদিক থেকে অত বড় সমস্যা নেই যে ব্যাংকের ঋণের ক্ষেত্রে চাহিদাটা অতখানি নাই, কারণ আপনি এটা দেখতে পাবেন যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা খুবই কম। সুতরাং ওই জায়গাটা আমরা অর্থনীতির ভাষায় টার্ম ইউজ করে বলি যে ক্রাউডিং আউট এফেক্ট হওয়ার সম্ভাবনা আমি এখনো কম দেখছি অ্যাট দিস মোমেন্ট। সামনের দিনে যদি চাহিদা বাড়ে তাহলে ভিন্ন হতে পারে। কিন্তু মূল চ্যালেঞ্জের জায়গা হলো দুটো। একটা হলো যে সরকার যখনই ব্যাংক থেকে ঋণ করবেন অনেক, তখন একটা মূল্যস্ফীতির উপরে চাপটা আবার থাকে। দ্বিতীয় হলো ওনার ওভারঅল সারা বছর ঋণ করার ক্ষমতা কিন্তু সীমিত। ইনফ্যাক্ট বাজেট যখন বাস্তবায়ন হবে তখন আপনাকে সরকার যদি একটা জায়গায় মোটামুটি স্থির থাকেন বাজেটের যা কাঠামোর ভিতরে যে নাম্বারগুলো আছে, সেইটা হলো ব্যাংক ব্যবস্থার থেকে ঋণ। এটা তাদের থাকতে হবে, ডিসিপ্লিনের এটা একটা অংশ। সুতরাং এখন যদি ঋণ করে ফেলেন, পরে আর ঋণ অতখানি করতে পারবেন না। তাহলে যদি রাজস্ব আদায় না হয়, তাহলে তাকে ব্যয়ের ক্ষেত্রে কাটছাট করতে হবে, এবং সেই কাটছাট যদি হয় তখন যেটা হবে আমরা বলি যে আবর্তক ব্যয়, যেটা অপারেটিং এক্সপেন্ডিচার, বেতন ভাতা সুদ পরিশোধ, এইগুলো তো ওনারা না দিয়ে উপায় নেই। তো ওইগুলো ওনারা দিবেন, আপনি উন্নয়ন ব্যয় করার ক্ষেত্রে ওনাদের সক্ষমতা কমে যাবে। এবং আপনারা দেখেছেন যে গত বছর যেটা শেষ হলো জুন মাসে, এডিপির বাস্তবায়ন সবচাইতে কম। দুটো কারণ আমি দেখি। একটা হলো যে বছরের শেষে আমার মনে হয় যে আর্থিক সক্ষমতা ছিল না, সরকার ওটা করে নাই। দ্বিতীয় হলো যেহেতু নতুন সরকার ছিলেন, তারা অনেকগুলো প্রজেক্টকে স্ক্রুটিনিও করছেন, নতুন প্রজেক্টগুলো আর ওনারা চিন্তা করেছেন একটু ধীরে স্থিরে যাই, উইচ ইজ মেবি দ্য রাইট থিং টু ডু এই কারেন্ট পরিস্থিতিতে। কিন্তু এই জায়গাটা সামনের দিনে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ এইটা প্রকাশ পাচ্ছে। জি, মানে ভাই আমি একটুখানি অ্যাড করি, কারণ বারবার তৌফিক সাহেব বারবার বলতেছিলেন তো যে আসলে সরকারের টাকা পয়সা নেই। তার মধ্যেও দেখেন এই যে ব্যাংকগুলোর যে দুরবস্থা, যে হাসান সাহেব বলতেছিলেন যে 10-12টা ব্যাংক ভালো, আসলে 10-12টা ব্যাংক না, হাতে কোনো 4-5টা ব্যাংক মোটামুটিভাবে ভালো, বাকি সবে। এখন এর মধ্যে আবার একটা কিন্তু আগের গভর্নর মহোদয় একটা নতুন আইন করার চেষ্টা করেছিলেন, ব্যাংক রেজলিউশন অ্যাক্ট বা অর্ডিন্যান্স, এবং সেখানে কিন্তু এই ব্যাংকগুলো রেজলিউশন করার জন্য একমাত্র ব্যবস্থা ধরে রেখেছিল কি মার্জার ছাড়া, অ্যাজ ইফ মার্জার ছাড়া পৃথিবীতে অন্য কোনো ব্যবস্থা নেই। এই ব্যাংকগুলো যে ব্যাংকগুলো টিকতে পারবে না তাকে যে বন্ধ করে দেওয়ার ব্যাপার, সেটা না, সরকারি টাকা দিয়ে তাদেরকে আবার মার্জার করা হচ্ছে। এই যে 5টা ব্যাংক মার্জার করেছে, এখানে কিন্তু সরকার 30,000 কোটি টাকা দিয়েছে, তাই না? তো সুতরাং এগুলোই বুঝে না, যেদিকে সরকার বাজেটের জন্য আপনার যেগুলো নাকি টার্গেটেড এক্সপেন্ডিচার এখানে করতে পারতেছে না, সেখানে সরকারি টাকা দিয়ে আপনি বেসরকারি ব্যাংকগুলো বেল আউট করতেছেন, এগুলো কোনো মানে নেই। বেল আউটও তো ঠিক মতো করতে না, পারলো করতে পারতেছে না। এই মার্জারগুলো করেছে তো সেখানে বেইল আউট তো এখনো হয় নাই, কারণ হলো এটা এক যে ধরনের বেল আউটে আমি বলতেছি। না, বেইল আউট হয়নি, কারণ হলো যে বেইল আউট করতে আরো অনেক টাকা লাগে। কিন্তু যেটা তৌফিক ভাই বলতেছেন, আমার ধারণা টেকনিক্যালি উনি রাইট, পলিটিক্যালি ওইটা আবার একই রকম কঠিন। উনিও স্বীকার করবেন যে এইটা তো আসলে আপনি যদি চিন্তা করেন, অন্তত যদি 5টা বা 10টা ব্যাংক যদি আপনার সত্যি ট্রাবলের ভিতরে থাকে, 4টা-5টা ব্যাংকের ভিতরে আমরা যেগুলো জানি মার্জার করার কথা হচ্ছে, তার মধ্যে হয়তো 1টা-2টা অনেকে বলবেন যে এটা বন্ধ করে দেওয়ার মতো না, কিন্তু 2-3টা ব্যাংক আছে, এখানে তো লক্ষ লক্ষ গ্রাহকের অর্থ এবং সেটা আছে। তো ওইটা একটা বড় রাজনৈতিক চাপ আছে, অর্থনৈতিক চাপও আছে, কিন্তু একটা রাজনৈতিক চাপও আছে। এবং যেখানে গ্রাহকরা সেই অর্থে আমি বলবো যে এটা তো এই ব্যাংকের পরিস্থিতির জন্য দায়ী না, কিন্তু তাদের এই পরিস্থিতি হয়েছে। কিন্তু হয়তো তৌফিক ভাই যেটা বলছেন ওটা টেকনিক্যালি এটা ছাড়া বাঁচা আর কোনো রাস্তা নাই, হাত কেটে ফেলতে হবে, ডাক্তার যে সিদ্ধান্ত নেন ওই ধরনের চিন্তা থেকেই হয়তো বলছেন। উনি ব্যাংক নিয়ে অনেকদিন কাজ করেছেন, সুতরাং আমি একেবারে ওনার যে মতামতটাকে এটা উড়ে দিচ্ছেন। কিন্তু এটা খুবই ক্রিটিক্যাল ডিসিশন পলিটিক্যালি, ইকোনমিক্যালিও, কারণ এটা কনফিডেন্স অন দ্য ব্যাংক এবং সিস্টেম এটার ভিতরে হবে। সুতরাং সেইটাও যদি হয়, আমার মূল আলোচনার জায়গাটা হলো এটা খুবই ট্রান্সপারেন্টভাবে করা উচিত। মানে আপনার আসলে যদি একটা সংকটকালীন পরিস্থিতি হয়,
তাহলে আপনার জনগণের কাছে এটা ব্যক্ত করা, জাতীয়ভাবে এইটাকে মোকাবেলা করা, মানে এখন যেই পরিস্থিতি আছে সরকারের আর্লি ডেজ, তো এই ধরনের সংকটের বিষয়ে জাতীয় ঐক্যমত্য করাটা আমি মনে করি যে কোনো রাজনৈতিক ঐক্যমত্যের সাথে, আপনারা রাজনৈতিক ঐক্যমত্যের ব্যাপারে অনেকবার কথা বলেছেন, আমরা অর্থনীতি নিয়ে কাজ করি, আমরা অর্থনীতির বিষয়ে অন্তত ঐক্যমত্যের জায়গাটাকে আমরা জাতীয় ঐক্যমত্যের একটা, আমি বলবো যে প্রধান অংশ হিসেবে দেখি। কারণ হলো রাজনৈতিক ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মত থাকতে পারেন, সেইটা অনুযায়ী তাকে কিন্তু জনগণ ভোট দিবেন যে আমি এইটা চাই বা এইটা চাই না। কিন্তু অর্থনৈতিক বিষয়ে কিন্তু সেই অর্থে এটার আউটকাম যেটা, ফলাফল যেটা, সেইটা নিয়ে আমি খুব একটা তো পার্থক্য দেখি না কোনো রাজনৈতিক দলের মধ্যে। সবাই প্রবৃদ্ধি করতে চায়, সবাই এটা চায়, মানে কর্মসংস্থান করতে চাইবে, এই সংকট থেকে বেরোতে চাইবে। সুতরাং এই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোরও ঐক্যমত্য থাকবার কথা। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে শুধুমাত্র রাজনৈতিক দল না, সার্বিক অংশীজনের সাথে নিয়ে এটা একটা ঐক্যমত্যের ভিত্তিতে যেতে হবে, এবং সেটা যদি হয় তাহলে স্বচ্ছতা জবাব দিতে হতে হবে। যেমন আমি একটা পরিষ্কার পরিস্থিতি, আমি বিদ্যুতের ক্ষেত্রে বলেছি, গ্যাসের ক্ষেত্রে বলেছি, যে যদি পরিস্থিতিটা আসলে কতদিন লাগবে, কতটুকু সরবরাহ আসলে আছে, এইটা সম্পর্কে আমাদেরকে জানান দেওয়া উচিত সরকারের। একই রকমভাবে আমি মনে করি যে আমাদের যে বাজেট পরিস্থিতি আছে, যদি সত্যি এটা চাপের ভিতরে থাকে, মাননীয় অর্থমন্ত্রীর উচিত হবে ইমিডিয়েটলি ওনাদেরকে যে ক্লোজিং আছে, জুন মাসে ক্লোজ কী হলো এবং তারপরে পরিস্থিতি কি হচ্ছে, এইটা সম্পর্কে ওনার স্টেটমেন্ট দেওয়া উচিত। কারণ একটা ব্যাপারে আমি নিশ্চিত, আগামীকালকে সকালে সূর্য উঠবে কিনা এইটার ব্যাপারে আমি নিশ্চিত না, কিন্তু আমি এই ব্যাপারে নিশ্চিত যে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে উনি সংশোধিত যে বাজেটটা দিয়েছেন, যেটা জুন মাসের শেষে অর্থবছর শেষ হবে, সেই সংশোধিত বাজেটের কাছাকাছি আয়ও হয় নাই, ব্যয়ও হয় নাই। সুতরাং আসলে কি হয়েছে এই বিষয়টা আমি মনে করি ওনারা বক্তব্যটা দিয়ে আপনার নিঃসন্দেহে তাদের যে করা উচিত সেটা হলো সরকারের প্রতি একটা কনফিডেন্স বানানো উচিত, যেটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ দীর্ঘদিনের যে ট্রেন্ড যে আমি বাজেট দিব কিন্তু বাস্তবায়ন হবে না এবং সংশোধিত বাজেট আমি যাই করি না কেন এটা ম্যাটার করে না, এই প্রথাটা ভেঙে একটা সংসদীয় রীতিনীতি এবং তার যে স্পিরিটটা, এইটাকে সমন্বিত রাখাটা উচিত। থ্যাংক ইউ তৌফিক আহমদ চৌধুরী। বাজেটের কথা বললেন, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 7 লক্ষ কোটি টাকা, প্রতিদিন 800 কোটি টাকার বেশি ঋণ করা হচ্ছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে রাজস্ব আহরণের ঘাটতিকে। তাহলে বছর শেষে এই ঘাটতি ঋণ, বিনিয়োগ, কর্মসংস্থান, সার্বিকভাবে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? না, এরকমভাবে বড় করতে থাকলে তো ডেফিনেটলি আসলে সরকারের যে প্রেডিকশন ছিল যা বড় করবে তার থেকে অনেক বেশি বরিং হয়ে যাবে। এমনিতে আসলে সরকারের বরিং ফ্রম ব্যাংকিং সিস্টেম, এটা আমি ব্যক্তিগতভাবে সবসময় অপোজ করি। কারণ পৃথিবীর অন্যান্য দেশে যা করে সরকার কিন্তু বড় করে আপনার ক্যাপিটাল মার্কেট থেকে, সরকার কখনো ব্যাংক থেকে বড় করে না। যেমন আমেরিকাতে মানে প্রেসিডেন্ট ট্রাম্প তো ভুলেও কোনোদিন মানে রিজার্ভ ব্যাংকে বলবে না, বা আপনার ফেডারেল রিজার্ভ সিস্টেমে বলে না যে ভাই আমার টাকা দাও, তা না, জীবনও বলবে না। আপনার ব্যাংক অফ ইংল্যান্ডও এটা করে না, সেন্ট্রাল ব্যাংকও আপত্তি করবে, সবসময় আপত্তি। কারণ আমাদের বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক আছে, কারণ ট্রাম্পের ভয় থাকে যদি সেন্ট্রাল ব্যাংক আমাকে বলে দেয় না ইউ আর নট এ গুড বরোয়ার, আই এম নট গোয়িং টু লেন্ড ইউ, তাই না, ওই ভয় করে না। তা আমাদের দেশে তো সেরকম নাই, যখন খুশি তখনই আপনি নিতে পারে, তাই না, বললেই হয় এই তুমি আমার বাসায় 1000 কোটি টাকা পৌঁছায় দিয়ে আসো, ও দিয়ে দিবে। তো সুতরাং আমাদের এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এটা একটা কথা হলো যে প্রত্যেক দিন আপনাকে 800 কোটি টাকা আপনি বড় করতেছেন, তাহলে বছরের শেষে কি দাঁড়াবে? আপনি প্রতি বছর একটা টার্গেট ধরেন, যেটা তৌফিক সাহেব বারবার বলতেছিলেন যে একটা টার্গেট ধরে ওটা ধারে কাছে কিছু নেই, আর সংশোধিত বাজেট যেটা গেছে সেটা কেউ খবরই নেয় না। কোনো বছরই কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করি না, তাই না? তো সুতরাং এই ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এটা কিন্তু একটা খুব ভালো সময় ছিল। আমি জানি না আপনাদের কি মত, কিন্তু আমার কেন জানি মনে হয় যে এখন যদি খুব খোলা মনে যদি বিএনপি গভর্নমেন্ট যদি বলতো যে আমরা এই প্রবলেমে আছি, আর এতগুলো ব্যাংক হয়ে গেছে, তার মধ্যে নন ব্যাংক আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট 25টা, তাই না, কী দরকার আমার এইগুলোকে বাঁচায় রাখা, তাই না? এবং সরকার যে, এবং এইগুলো তো মেনলি এসব পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের দেওয়া হয়েছে, তাই না? এগুলো কিছু বন্ধ হলেও হোক। এবং আমার মনে হয় না সাধারণ এটা একটা পলিটিক্যাল ক্রাইসিসের জন্ম দিবে। তো সুতরাং এইটা একটা ভালো সময় ছিল, আছে দ্য গভর্নমেন্ট হ্যাজ মিস দ্য পয়েন্ট। এটা একটা ভালো সময় ছিল এখান থেকে একটা বেরিয়ে আসার, এই ট্রেন্ড থেকে।
থ্যাংক ইউ। আমার তার সময় নাই, আপনাদের দুইজন 1 মিনিট করে বলতে পারবেন, তাই করেন, কারণ এরপর আমার আমি একটু হাসান বলি, ভাই বলেন। হ্যাঁ, যে কথাটা এলো আর কি। না, একটু আমি বলবো কি, জি জি বল। এই যে প্রধানমন্ত্রী একটা ভিডিও বার্তায় বলেছেন না আজকে, ঐক্যবদ্ধভাবে কাজ করেন, অনেক দূর এগিয়ে যেতে পারবো। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বসছেন কিন্তু ঘন ঘন, এটা একটা ইতিবাচক, মানে সরাসরি বসছেন এবং কিছু নির্দেশনাও দিচ্ছেন। শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহের আলাদা করে উদ্যোগের কথা আমরা শুনতে পাচ্ছি, যে একটা টার্মিনাল নাকি ওইটার জন্য ডেডিকেটেড রাখা হবে। তৌফিক ভাই বলছিলেন যে কিছু একটা করা, মানে পরিষ্কার করে যে সংকটের মধ্যে আমরা আছি। তো এই চেষ্টাগুলো আছে সরকারের মধ্যে। সরকার তো কিছু ফান্ড করেছে, মানে ইন্ডাস্ট্রিকে করার জন্য, জাগ্রত করার জন্য। তো সেগুলোর মিসইউজ যাতে না হয় সেটাও দেখতে হবে। মিসইউজ হলে কিন্তু এটা আবার ইনফ্লেশন তৈরি করবে খালি খালি, কিন্তু মানে শিল্প জাগ্রত হবে না। আর হলো যে আমার মনে হয় যে বাজেট একটু রিভাইজ করা দরকার, ষান্মাসিক না, ত্রৈমাসিক ভিত্তিতে। যেমন মুদ্রানীতি রিভাইজ করা হচ্ছে 1 মাস পরেই। আমার মনে হয় যে ভুল সরকার বুঝতে পারছে, তো 3 মাস পরেই বাজেটটাও রিভাইজ করা দরকার, লক্ষ্যমাত্রা ইত্যাদিগুলো নতুন একটা পরিষ্কার করা। প্রস্তাব সরকার যদি শোনে, নাহলে আমরা শুনিয়ে দেবো। তৌফিকুল ইসলাম খান 2 দিন আগে আয়োজিত বিডার সাথে যে মিটিং হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী বলেছেন সরকার ও ব্যবসায়ী একসঙ্গে কাজ করলে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব। বর্তমানে এই ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা অবশ্য বলেছেন আগেই, তবুও আমি এখনো আশাবাদী হতে চাই। আমি মনে করি যে এটা সম্ভব। আমি মনে করি যে যেই $1 ট্রিলিয়ন আমার নিজের এস্টিমেট ছিল এই সরকার আসার পরপরই, আমি মনে করি যে এটা খুব বেশি দুরূহ ব্যাপার না। যে বাট ইম্পর্টেন্ট হলো স্টার্টিংয়ে খুব বেশি অনেক দ্রুত প্রবৃদ্ধি করতে হবে, এইটা আমি মনে করি। 6.5% গ্রোথ নিয়ে আমার মাথা দরকার নেই। আমি বলবো যে বরং $1 ট্রিলিয়ন ইকোনমি একটা পোস্টার টার্গেটও হওয়া উচিত না, কারণ আমরা এই প্রবৃদ্ধি যে নিয়ে যেই গত সরকারের যে একটা ম্যানিয়াকের মতন আচরণ, এইটা থেকে বের হয়ে আসবে এই সরকার, আমি এটা মনে করি। আমি বরং যেটা মনে করি যে যেই সরকারকে একটু রিয়েলিস্টিক হওয়া উচিত, সংকটের ব্যাপারে জনগণকে কনফিডেন্স আনা উচিত, এবং আমলাতান্ত্রিক যে আগের প্রক্রিয়ার ভেতর দিয়ে বিভিন্ন ধরনের নীতি করার ক্ষেত্রে এবং তথ্য উপাত্তকে একটু লুকিয়ে রাখার ক্ষেত্রে যেই প্রবণতা, এটা থেকে বেরিয়ে আসা উচিত। থ্যাংক ইউ। আপনাদের 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি আজকের আমাদের মুক্তবাক। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল রাত আবার 11:30টায়। ভালো থাকবেন।